ভাষা বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা। আমি আগামীকাল না আলু এখন আলু বোনা শুরু হয়ে গেছে। আমরা আলু নিয়ে তো আপনি কথা বললেন, কিন্তু এর মধ্যে দেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়ে গেছে। আপনি জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনও অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এইটা বলবো না। আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল, এটা কিভাবে সম্ভব? আর আজকে শুধু কৃষির ব্যাপারে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করবেন, ভাই একটা প্রশ্ন করছে, এটা আমি আরেকদিন উত্তর দিই। আলুর ব্যাপারে আছে। যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন, ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো, স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই। আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। ভাই এডি কইেন না, মাইরা লাইবো, হ্যান করবো ত্যান করবো। আরে ভাই আমার তো কেউ নাই, আমি এতিম। আমি কি টিম? আমি এতিম। আমার বাপও নাই, মাও নাই, আছে ছোট একটা মাইয়া। এটা দেখবো আল্লাহ, ঠিক আছে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। এটা দেখবো আল্লাহ। তো আমার ভাই হারানোর কিছু নাই। কুল্লু নাফসি যায়কাতুল মউত, আমি যেহেতু জন্ম নিছি, আমার মরতে হবে। তাহলে আমি ছোটবেলায় পড়ছি, ভুলে গেছি, অন্যায় যে করে, অন্যায় যে সহায়, দুজনই সমান অপরাধী। তাহলে আমার সামনে একজন চুরি করলো, আমি দেখলাম, আমি প্রতিবাদ করলাম না, তাহলে বিদেশি অস্ত্র বডি রিকভারি ও 17 লক্ষ টাকা ডাকাতির মামলা, এটা কোনোভাবেই সম্ভব নয় যে মাত্র 3 মাসে এরকম অপরাধীর জামিন হয়ে যাওয়া। সেই অসম্ভবকে সম্ভব করেছেন বিএনপি নেতা ও নেত্রকোনা 1 আসনের বিএনপির ক্যান্ডিডেট ব্যারিস্টার কায়সার কামাল। বলছি হাদিকে গুলি করা সন্ত্রাসী ফয়সাল করিমের কথা। সে অস্ত্রসহ অ্যারেস্ট হওয়ার 3 মাসের মাথায় তাকে জামিন করিয়ে জেল থেকে বের করেন বিএনপি নেতা কায়সার কামাল। শুধু জামিন করেই তিনি ক্ষান্ত দেননি, মেয়াদ শেষে জামিনের সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছেন। তার মানে এই খুনি তার রেগুলার ক্লায়েন্ট। এত লিগ ধরে ইন্টারিম সরকার, এরপরেই জামিন হয়ে যায়। কেন যায় এবার বুঝলেন? এই কায়সার কামালরা অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের জামিনদার হয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছেন।
শরীফ ওসমান হাদির উপর গতকাল নৃশংস হামলার মূল মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই মার্ডারার দাউদ খান 5 আগস্টের পরবর্তী সময় 2বার অ্যারেস্ট হয়েছিল। এর মধ্যে একবার 2024 সালের নভেম্বর মাসে সে গ্রেফতার হয় র্যাবের হাতে। ছবিতে যাকে দেখছেন এই সেই সন্ত্রাসী খুনি। সে সময় বিভিন্ন পত্রিকার খবরে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। তথ্য বলছে, রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। কিন্তু মাত্র 3 মাসেই তার জামিন হয়ে গেছে। এই ভয়াবহ গডফাদারকে আইনি সহযোগিতা দিয়েছে কারা? কারা 3 মাসের আলটিমেটামে ওর জামিন করিয়ে আনতে পারে এমন আইনজীবী কে? বর্তমানে এদেশের হাইকোর্টে যে কজন প্রভাবশালী আইনজীবী আছেন তার মধ্যে একজন হলেন বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল। বলা চলে যার পকেটেই এখন বাংলাদেশের কোর্ট কাছারি, যাকে বিএনপির লোকেরা বর্তমানে বাংলাদেশের আইনাঙ্গনের লিওনেল মেসিও বলে থাকে। কারণ তিনি আর কেউ নন, খোদ বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক। বিশাল পাওয়ারফুল পোস্ট। বিএনপির মতো একটা দলের আইন সম্পাদক হাইকোর্টে কারো জামিন চাইবেন আর সেটা হবে না, এটা হতেই পারে না। কিন্তু তিনি এমন একজনের জামিন করিয়েছেন যে কিনা লীগের প্রফেশনাল শুটার, কিলার, খুনি। দ্য ডিসেন্ট বলছে, ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এরপর ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্ট তার 6 মাসের জামিনের আদেশ দেন। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক, তাও কেন্দ্রীয় কমিটির, যেন কোনো কমিটির না, অন্য কোনো ওয়ার্ড বা ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটির না, একবারে কেন্দ্রীয় কমিটির। কায়সার কামালদের নীতি নৈতিকতা বলতে কিছু নেই। যে কায়সার কামালরা সারা দেশে তোলপাড় সৃষ্টি করা মাসুদ করিমের জামিন করায়, তারা এদেশের এমপি হলে কি করবে, কি আইন প্রণয়ন করবে তা বলাই বাহুল্য। তবে এসব তথ্য সামনে আসার সাথে সাথেই তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হয়েছে। চিন্তা করা যায় এরা আইনাঙ্গনে কতটা নগ্ন হস্তক্ষেপ করছে এখনই। বিএনপির এমপি ক্যান্ডিডেট কায়সার কামাল জামিন করিয়েছে এক শীর্ষ সন্ত্রাসীকে। বিএনপির মনোনীত আসিফ নজরুলের বিচার বিভাগ জামিন দিয়েছে। তবুও আমাদের বিএনপিকে দায় মুক্তি দিয়ে যেতে হবে। তবু বলতে হবে বিএনপি আমাদের লাগবে, তাদের কোনো দোষ নাই, তারা নিষ্পাপ। ভারতকে ঠেকানোর জন্য হলেও বিএনপির সব দোষ মাফ, 7 গুণ মাফ। এই মাসুদের জামিনের 6 মাস মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের 12 আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করেন বিএনপির কায়সার কামাল। নতুন করে 1 বছরের জন্য জামিন করা হয় তার আদালতে। আদালতের নথিতে দেখা যাচ্ছে 16 ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে 19 জুলাই সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই দেশের রাজনীতিতে সহিংসতা নতুন কিছু না। রাজনীতিবিদরা প্রকাশ্যে বলতে না চাইলেও এমন সহিংসতার পেছনে শক্তিশালী বৈদেশিক স্বার্থ, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং নব্য উপনিবেশবাদী চাপ বড় ভূমিকা রাখে। দেশের উপর বিভিন্ন পরাশক্তির দখলদারিত্ব এবং স্বার্থে টানাপোড়েন অস্বীকার করা রাজনৈতিক অপরিপক্কতা ছাড়া আর কিছুই নয়। ওসমান হাদির উপর হামলাও সেই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক বাস্তবতারই আরেকটি সম্প্রসারণ। কষ্টের বিষয় হলো বহু তরুণদের রক্ত, পরিশ্রম ও স্বপ্ন এই ভ্রষ্ট কায়সার কামালদের মতো লোভীদের রাজনৈতিক খেলায় হারিয়ে যায়। যারা এই ব্যবস্থার অধীনে থেকে এখনো সিনসিয়ারলি পরিবর্তন আশা করে, তারাও কবে যে বুঝবে এই রাজনৈতিক পথ শেষ পর্যন্ত লোভ লালসার কাছে হেরে যায়। তরুণদের শক্তি, তাদের স্বপ্ন, তাদের প্রাণ চাঞ্চল্য এসব যেন কোনো হীন রাজনৈতিক স্বার্থ, কোনো নব্য উপনিবেশবাদী শক্তি বা আঞ্চলিক চাপের হাতিয়ার হয়ে না যায়। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এক দেখান এইটা শেয়ার। হোয়াট এভার ইট ইজ, আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সংগ্রাম, লড়াই অব্যাহত রাখতে হবে। এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটিতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তো এখনো যায়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ টু টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ারসেলফ, বিকজ আমাদেরকে খুন করছে, আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড। দেখান আর একটা দেখান। অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই কাজ হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম
এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এবার আর একটা দেখান। আমরা করতে হইলে এইখান থেকে পয়সা উঠান, আর যারা মন্ত্রী মিনিস্টার আসল বিদেশ তাকে বলেন পয়সা দিবার জন্য, আমরাও পয়সা দিব। আমরা অস্ত্র কিনতে হবে, আমরা যুদ্ধ করতে হবে মাঠে। খালি মিছিল করলেও চলবে না, আমরা অস্ত্র করতে হবে, আমরা মাঠে নামতে হবে। দেখেছেন শুধু কি এরা হাসিনা স্পেন্সার, হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন, কথা কম গাছ বেশি। নেত্রী, আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলো তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। শুনেছেন? তারপরে তো এই ঘটনা, একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনূসের সরকার? কিছুই করে নাই, কিচ্ছু করে নাই। আর ওদের সাহস আকাশে চড়ছে। হাসিনাকে ভারত ফেরত না পাঠাতে চাইলে নাকি আমাদের কিছুই করার নাই, এই বলে তৌহিদানন্দ প্রভুপাদ। শুনেন, ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, এইটুকু। যেটা প্রথমে যেটা বলছিলেন, এটা একটু প্রসেসের ব্যাপার আছে, প্রসেস তো চলছে, দেখা যাক আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি। শুনেছেন? এটারে বিএনপি ঢুকাইছে, দেখাই দিলাম এটা উপদেষ্টা মন্ডলীতে। এতটাই অপদার্থ, করার কিছু নাই তো তুই উপদেষ্টা আসুস কেন? 111 আমলা ওরে বানাই দিছে মন্ত্রী, এরা গালাইলে ওর গায়ে মাখে না, এতটাই নির্লজ্জ, এতটাই ক্ষমতা লোভী। এদের দিয়া প্রফেসর ইউনূস ফ্যাসিবাদের আগমন ঠেকাবে। হ্যাঁ, কি আর কমো, বালটা ঠেকাইতে পারবে। নির্বাচনের তফসিল ঘোষণা করছে না, দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনী সময়। কিছুই ঠেকাইতে পারবে না, কেউ তো কথা শোনে না, আমলারাও কথা শোনে না। ক্ষমতায় বসেছে, রাষ্ট্রযন্ত্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই 2 বছরে। এত সাপোর্ট দিয়ে গেছে, কোনো স্যাদব্যাদ নাই। আচ্ছা বলেন, এনএসআই, ডিজিএফআই যদি না জানে কারা ঢাকা 8 আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে, তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে তো দিতে হবে। এগুলো রাখার যুক্তি কি? এই সংস্থা দুইটার প্রধানদের আজকেই তো বিদায় করে দেওয়া উচিত। এরা কিছুই করতে পারবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানাইছে। হ্যাঁ, অনেকে বলে আপনার গুরুজন, হ্যাঁ ওনারা নিয়ে ভিডিও টিডিও বানিয়েছেন, ওনারে আবার তা আমি কি করব? যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ। সে ক্ষমতা উপভোগ করিচ্ছে আর বিএনপির সাথে ঘুটু করিচ্ছে যেন বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানায়। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না, লিখে রাখতে পারবে। বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়েমি গোষ্ঠী। আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না, বলে এটা অভ্যুত্থান। এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক বইলা মনে হয় না, কিন্তু এখানে লুকায় আছে হাদির গুলি খাওয়ার নিশানা। আসেন সেটা বুঝে দেখি। এক শ্রেণীর জাউরা আছে, দেখবেন বলবে এসে আমি সহ কয়েকজন নাকি দেশটারে অস্থির করে রাখছি। বিপ্লবের পরে কোনো দেশ সুস্থির হয় না, কখনো হয় না। বিপ্লবের ইতিহাসে এটা নাই। সুস্থির করার জন্য বিপ্লবী সরকার লাগে। অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না। আমি যদি বাগরে বিপ্লব হয়েছে 1789 সাল, অসম্পূর্ণ বিপ্লব। বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা, প্রফেসর ইউনূস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও। যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয়, তত দ্রুত দেশ স্থিতিশীল হয়। বিপ্লবকে যে থামায় দেয় যায় সরকার, অস্থিরতা তার পিছু ছাড়ে না, প্রফেসর ইউনূসেরও পিছু ছাড়বে না। কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে, স্থিতিশীলতা তার অনিবার্য ফল। আজকের অস্থিরতা, অরাজকতা সবকিছুর দায় ওই ছাত্রদের, যারা প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। এডিটর সাহেব, প্রফেসর ইউনূসের পেছনে ছাত্রদের ছবিটা দেখান, কারা কারা আছে। এই সব কয়টার দায়িত্ব এটা, এরাই প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। এই দায় নিতে হবে, ছাত্রদেরকে নিতে হবে, ওয়াকারকে নিতে হবে, রাজনৈতিক দলকে নিতে হবে, আসিফ নজরুলকে নিতে হবে, যারা এই সরকার গঠন করছে, সবার এটা দায়। এখন শেষ প্রশ্ন, কেন হাদি গুলি খায়, অন্য কেউ না? এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না, হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী। ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসা থাকাটা মুশকিল। প্রেসিডেন্ট হইলেও বাইসা থাকা যায় না। জিয়ারে মরতে হয়েছে না,
ইলিয়াস আলীকে মরতে হয়েছে না, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছে না, জামাত নেতাদেরকে মরতে হয়েছে না, আবরারকে মরতে হয়েছে না, হাদিকে নিয়ে কম কুৎসা রটনা করা হয়েছে? দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনিছেন এই বাটপারকে বিএনপি কোলে তুলে রাখে। বিএনপি যা যা করতে পারে না, বলতে পারে না, এই বাটপারকে দিয়ে করায় আর বলায়। এটা বিএনপির মাস্তান, এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান। হাদিকে নাকি সে মাঠে দেখে নাই। ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার, ওর কাছে রোল কল কইরা বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে। ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ পর্যন্ত সেট করে ওঠে, কাইন্ডা শেষ হয়ে যায়। এই এপিসোড যখন রিলিজ হবে তখন হাদির ঠিক কি অবস্থা থাকবে আমি জানি না। এখনো পর্যন্ত হাদি ভালো আছে। হাদির কথায় আপনারা বারে বারে মৃত্যুর কথা আসতো, শহীদ মৃত্যুর কথা আসতো। আর এইরকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই, জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই। প্রফেসর ইউনূস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে, আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব, বিজয় করব, প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব, কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আব্বার একটা, মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলো, এগুলো আল্লাহ দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে। সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নেই।